হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমরা যারা নিউলি ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো, এবং তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ার কথা ভাবছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই পার্ট থেকে আজকের এই ভিডিও থেকে কিন্তু কমপ্লিটলি ক্লাস 11-এর যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। অর্থাৎ রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির সিলেবাস কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই চ্যানেলে কিন্তু কমপ্লিট করব। তো আমার হাতে কিন্তু রয়েছে 2024-এর নিউ অ্যাডিশনের বই, যেখানে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 করে এই যে 7 রাজ্য বইটা, এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে কিছু কিন্তু চ্যাপ্টার কিন্তু নিউ এডিশনের মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই কমপ্লিট সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমি এই পার্টের ভিডিওতে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এছাড়াও নিউ সিলেবাস 2024 তো কমপ্লিট করবই, এবং এই সিরিজটার এর জন্য নাম দেওয়া হয়েছে ডাল্টন সিরিজ। প্রত্যেকে মার্ক করবে ডাল্টন সিরিজ। অর্থাৎ নেক্সট পার্টের ভিডিও থেকে তোমরা কিন্তু যদি ইউটিউবে #ডাল্টন সিরিজ বলে লিখো, তাহলে কিন্তু আমার এই পার্টের ভিডিও কিন্তু পরপর আসতে শুরু করবে। আজ হচ্ছে আমার ফার্স্ট পার্টের ভিডিও, এবং তোমরা যারা কন্টিনিউয়াসলি আমার সাথে ক্লাস করতে চাও এবং সম্পূর্ণরূপে কেমিস্ট্রির পার্ট এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট যদি কমপ্লিট করতে চাও, তাহলে কিন্তু আমার জয়েন করতে হবে আরটি সায়েন্স একাডেমির যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমি, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে হবে। এখানে কিন্তু কমপ্লিটলি ক্লাস 11 এবং ক্লাস 12-এর কেমিস্ট্রি সিলেবাস কিন্তু শেষ করা হবে। এছাড়াও ফ্রি অফ কস্ট WB JEE এবং নিটের জন্য কিন্তু ফুল সিলেবাস কভার আপ করব। তার সঙ্গে কিন্তু প্রবলেম সেট কিন্তু ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, শুধু আমাকে একটু সাপোর্ট করতে হবে। এই সমস্ত কিছুটা করার জন্য যেটুকু সাপোর্টের প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের ইন্টারেস্ট, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক এবং তোমাদের শেয়ার। যা কিন্তু আমি যদি একটু করেও পাই, তাহলে কিন্তু তোমাদের এই পুরো 2024 আজকে শুরু হলো, এই ডেট 13/3/2024, আজ থেকে শুরু হবে আমাদের টার্গেট অর্থাৎ ডাল্টন সিরিজ, অনলি ফর দ্য ক্লাস 11 ডাল্টন সিরিজ। অ্যান্ড ক্লাস 12-এর স্টুডেন্টরা যদি আমাকে কমেন্ট করো এবং টপাররা যদি আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু ক্লাস 12-এরও কিন্তু একটা নতুন সিরিজ কিন্তু আমি শুরু করতে চলেছি। তোমাদের সেই লিঙ্কও আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। ওকে, তো কমপ্লিট সিলেবাস কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। তো চলো, খাতা, বই আর পেন তোমরা কিন্তু বের করে নাও। আর যারা এখনও পর্যন্ত বই কেনোনি, তাদেরকে বলবো তোমরা বইটা কিন্তু জলদি করে কিনে নাও। চলো শুরু করা যাক আজকের পার্টের ভিডিও। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই ক্লাস 11-এর কেমিস্ট্রি পড়ার জন্য, সেটা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা অলরেডি ক্লাসের 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা জানো সেই সময় একটাই মাত্র সাবজেক্ট ছিল সেখানে এই কেমিস্ট্রির, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান। সেই ভৌতবিজ্ঞান যে ছিল অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, সেই বইটাকে কিন্তু দুটো পার্টে ভাঙা হয়েছে। সেই ফিজিক্যাল সায়েন্স যে বইটা, সেটাকে কিন্তু দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটাকে আমরা বলছি ফিজিক্স, আর একটাকে বলছি আমরা কেমিস্ট্রি। তো এই ফিজিক্স আর কেমিস্ট্রি, তো এই ফিজিক্স পার্টটা তোমরা কিন্তু ফিজিক্সের স্যারের কাছ থেকে পড়বে, এবং এই কেমিস্ট্রির পার্টটা সম্পূর্ণরূপে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। সো এই কেমিস্ট্রি পড়তে গিয়ে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে রাসায়নিক শাস্ত্রের প্রাথমিক ধারণা সমূহ। সো এই রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা যে চ্যাপ্টারটা, এর আগের সিলেবাস পর্যন্ত নামটা দেওয়া হয়েছিল অর্থাৎ নামকরণ করা হয়েছিল, তার নামটা কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে রাসায়নিক শাস্ত্রের প্রাথমিক ধারণা। তো এখানে কি কি বিশ্লেষণ করা হয়েছে না, আমরা আমাদের ডেলি লাইফে, এই যে ডেলি লাইফ যেটা অর্থাৎ ডে টু ডে লাইফে আমরা কেমিস্ট্রিকে কোথায় ইউজ করছি, আমরা কেমিস্ট্রির আমাদের ডে টু ডে লাইফে কোথায় প্রয়োজন রয়েছে, এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা বলা হয়েছে এখানে, যে এই যে রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রিটা কি না, কেমিস্ট্রি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, গুণ, ধর্ম, প্রকৃতি, প্রস্তুতি, ব্যবহার এবং রূপান্তর, এবং এক পদার্থের সঙ্গে অন্য পদার্থের ক্রিয়া এবং বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। কি কি বলা হয়েছে এখানে না, একটা পদার্থ, সাপোজ ধরো আমরা নিলাম লোহা Fe, এর
এর গঠন কেমন হবে, এর ধর্ম কেমন হবে, এর অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, এর প্রকৃতি কেমন হবে, এটা কঠিন, তরল না গ্যাসীয়, এ কার সঙ্গে রিয়েকশন করবে, এ কার কাছাকাছি এলে কত হিট দিলে গলবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে পড়াশোনা করব কিন্তু আমরা এই কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞানে। তো এরপরে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিকে টোটাল কতগুলো ভাগে ভাগ করা যায়, কেমিস্ট্রিকে আমরা টোটাল কতগুলো ভাগে ভাগ করতে পারি। তো এরপরে আমরা দেখে নেব এই রসায়ন বিজ্ঞানের কতগুলো শাখা রয়েছে। ফার্স্ট আমরা দেখব এই রসায়ন বিজ্ঞানের প্রথম যে শাখাটা রয়েছে সেটা হচ্ছে অজৈব রসায়ন, তারপরে রয়েছে জৈব রসায়ন, তারপরে রয়েছে ভৌত রসায়ন, তারপরে রয়েছে বিশ্লেষণীয় রসায়ন, তারপরে রয়েছে জীব রসায়ন, তারপরে রয়েছে ঔষধি রসায়ন, তারপরে রয়েছে ভূ রসায়ন, তারপরে রয়েছে কৃষি রসায়ন, তারপরে রয়েছে তেজস্ক্রিয় রসায়ন এবং তারপরে লাস্ট অফ পে রয়েছে কিন্তু প্রয়োগ ভিত্তিক রসায়ন। এরপর আমি বিশ্লেষণ করব এই প্রত্যেকটা রসায়নের কোন কোন পার্টে কোন কোন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়, কারণ জিনিসটা সম্পর্কে তোমরা যদি আইডিয়া ঠিকভাবে না রাখো সাবজেক্টটা কিন্তু পড়ার প্রতি যে ইন্টারেস্ট সেটা কিন্তু থাকবে না। তো সর্বপ্রথম আমরা জেনে নেব অজৈব রসায়ন। অজৈব রসায়ন কোনগুলো? অজৈব রসায়ন পার্টে আমরা পাবো পি ব্লক, ডি ব্লক, পর্যায় সারণী, এই সমস্তগুলো পাবো কিন্তু এই আমরা অজৈব রসায়নের মধ্যে, মানে যারা জৈব নয়, যারা অর্গানিক নয়, ইনঅর্গানিক, অর্গানিক নয়, ওকে, অজৈব, জৈব নয়, জৈব যারা নয়। এরপর আমরা জৈব কোনগুলোকে বলবো, এই জৈব রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে এখানে সর্বপ্রথম তোমরা মনে রাখবে এখানে কিন্তু এটাকে কার্বন কেমিস্ট্রিও বলা হয়, অর্থাৎ যত কিছু পাবে সবলে কিন্তু একটা কার্বন বন্ডেড সিস্টেম থাকবে। কি সিস্টেম থাকবে? কার্বন বন্ডেড সিস্টেম কিন্তু তোমরা দেখতে পাবে। এরপরে চলে আসো ভৌত অর্থাৎ ফিজিক্যাল যে কেমিস্ট্রি, সেই ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। এখানে তোমরা প্রত্যেকটা বস্তুর মেল্টিং পয়েন্ট সম্পর্কে পড়বে, কঠিন, তরল, গ্যাসীয় এই সম্পর্কে পড়বে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভৌত রসায়নের মধ্যে পড়বে, অর্থাৎ যত রকমের ফিজিক্যাল পার্ট, অর্থাৎ তোমরা মেকানিজম বলতে পারো, ম্যাথামেটিক্স বলতে পারো, প্রত্যেকটা পার্ট কিন্তু তুমি কেমিস্ট্রি পাবে এই ভৌত রসায়নের মধ্যে। এবার বিশ্লেষণীয় রসায়ন, কোনো একটা বিষয়কে বিশ্লেষণ করবে, কোনো একটা পদার্থকে বিশ্লেষণ করবে, অর্থাৎ তার একদম খুঁটিনাটি তথ্য তুমি আলোচনা করবে, সেই রিলেটেড কেমিস্ট্রিকে আমরা বিশ্লেষণীয় রসায়ন বলবো। জীবজ রসায়ন, যে রসায়নে আমরা জীব নিয়ে পড়বো, অর্থাৎ তোমরা জানো এই যে আমাদের বডি, এই বডি কি নিয়ে গঠিত? প্রোটিন নিয়ে গঠিত। সো প্রোটিন হচ্ছে এক প্রকারের অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া আমরা যখন জীবকে পড়বো তখন সেই জীবের যে প্রয়োগ ভিত্তিক কাজকর্ম রয়েছে, মানে আমরা ধরো বলে দিলাম তোমাকে আমাদের এক্সরে করবো, এক্সরের ক্ষেত্রে, এছাড়াও বিভিন্ন রকমের ধরো চিকিৎসার ক্ষেত্রে আমাদের রসায়নের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা বডি পার্ট পড়ার সময় অর্থাৎ মেডিকেল লাইনে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রয়েছে এই জীব রসায়ন। তারপরে যে ওষুধ, এই যে ঔষধি রসায়ন, সেটা আমরা জানি যে এই ক্লাস 11 এবং ক্লাস 12-এর পরে একটা নির্দিষ্ট কোর্স রয়েছে যার নাম হচ্ছে ফার্মাসি। তো এই ফার্মাসি পড়ার জন্য কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, যার ফলে কিন্তু তোমরা ফার্মাসিতে জব পাবে, অর্থাৎ তোমরা পড়াশোনার সুযোগ পাবে এবং পরবর্তী তোমরা জব করবে। সেখানে তোমরা কি করবে? এই মেডিসিনের যে বিভিন্ন প্রকারের কম্পোজিশনগুলো হয় সেই কম্পোজিশন সম্পর্কে তোমরা কিন্তু যে কোম্পানি মেডিসিন তৈরি করবে তাকে আইডিয়া প্রদান করবে যারা এই ঔষধি রসায়ন নিয়ে পড়াশোনা করবে। এরপর ভূ রসায়ন, তোমরা জানো এই যে পেট্রোলিয়াম বা বিভিন্ন রকমের গ্যাস, প্রাকৃতিক গ্যাস সহ আমরা ডিজেল, কেরোসিন ইউজ করে থাকি। এই ছাড়াও বিভিন্ন রকমের যে খনিজ পদার্থগুলো আমরা পাই, যেমন লোহা বলো, তাছাড়াও ডায়মন্ড বলো বা সোনা বলো, যাগুলো আমরা পাই প্রত্যেকটা কিন্তু আমরা খনিজ রূপে পাই। সেগুলো পরিশোধনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য আমাদের কিন্তু তার মধ্যেও রয়েছে ভূ রসায়ন। এরপরে রয়েছে কৃষি রসায়ন। আমরা কৃষি ক্ষেত্রে তোমরা যদি একটু আগের কথা একটু বিশ্লেষণ করো বা ভেবে রেখো, তো কিছু বছর আগে পর্যন্ত কিন্তু গ্রামগঞ্জে কি হতো না, যে ধানটা চাষ করা হতো তার থেকে কিন্তু চারা ধান রেখে দেওয়া হতো, পরবর্তীতে সেই ধানটাকে বীজ ফেলে তারখান থেকে কিন্তু আমরা ধান লাগাতাম। বাট এখন সেটা আর করা হয় না, এখন ফার্ম থেকে বীজ কিনে নেওয়া আসা হয়। কারণ কি? সেই বীজ কিন্তু কোনো প্রকারের ল্যাপস খায় না, যতটুকু বীজ ফেলবো ততটুকুই কিন্তু গাছ আমরা পাবো। সো এক্ষেত্রে কিন্তু একটা যে কৃষি রসায়নে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। এছাড়াও আমরা সার প্রয়োগ করি, বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করি, সেগুলো কিন্তু এই কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেখান থেকে কিন্তু প্রাপ্ত। এরপরে আমরা যেটা বলবো সেটা যে তেজস্ক্রিয় রসায়ন।
তোমরা যারা পারমাণবিক বোমার নাম শুনেছো, সেই পারমাণবিক বোমা এছাড়াও বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ধাতু যেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, সেই তেজস্ক্রিয় রশ্মি থেকে কিন্তু আমরা যে পারমাণবিক যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কিন্তু আমরা তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এই তেজস্ক্রিয় রসায়নের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে প্রয়োগ ভিত্তিক যে রসায়ন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কোম্পানি রয়েছে যেখানে কেমিস্ট্রি স্টুডেন্টরা যায় বা চান্স পায়, সেখানে কিন্তু তুমি যদি চান্স পেতে চাও বা সেই জায়গায় যদি তুমি চাকরি করতে চাও এবং মোটা অঙ্কের স্যালারি পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই প্রয়োগ ভিত্তিক যে রসায়ন রয়েছে সেই প্রয়োগ ভিত্তিক রসায়ন নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো এই ছিল কিন্তু আমাদের রসায়নের একটা বিভিন্ন যে বিশ্লেষণ করা পার্ট, সেই পার্ট এখানে কিন্তু রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট যেখানে তোমরা কিন্তু অনায়াসে ভালো করে পড়াশোনা করে কিন্তু একটা যে জব, সেই জব কিন্তু তোমরা পেতে পারো। এখানে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12 সিলেবাসে যেটা মেনলি পড়বো, যেগুলো কিন্তু বিশ্লেষণ করা হবে, সেগুলো হচ্ছে এই তিনটে রসায়ন সম্পর্কে। একটা অর্গানিক কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা অর্গানিক কেমিস্ট্রি এবং একটা ফিজিক্যাল কেমিস্ট্রি। এই তিনটা কেমিস্ট্রিকে কিন্তু আমরা বিশ্লেষণ করব। তো এই তিনটা কেমিস্ট্রি পড়তে গিয়ে সবার প্রথমে আমরা যেটা পাচ্ছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক শাস্ত্রের প্রাথমিক ধারণা। সো এই রাসায়নিক যে বিজ্ঞান রয়েছে, অর্থাৎ রাসায়নিক যে বা কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে, সেই কেমিস্ট্রি সাবজেক্টের ফার্স্টে বলেছে যে রসায়নের যে গুরুত্ব বা সুযোগ কি রয়েছে। না, তোমরা জানো বিভিন্ন চাষের কাজে, আমি একটু আগে বললাম যে কৃষি ক্ষেত্রে কিন্তু রসায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা যে ইউরিয়া সারটা ব্যবহার করি, আমরা যে পটাশ সারটা ব্যবহার করি, আমরা বিভিন্ন রকমের যে ঔষধিগুলো ব্যবহার করি, প্রত্যেকটাই কিন্তু এই কেমিস্ট্রি থেকে প্রাপ্ত। তার জন্য কিন্তু কৃষি বিজ্ঞানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে আমাদের এই কেমিস্ট্রি। এছাড়াও ওই কৃষি ক্ষেত্রে আমরা যে ডিডিটি ইউজ করি, গ্যামাক্সিন ইউজ করি, এছাড়াও বিভিন্ন রকমের যে কীটনাশকগুলো ইউজ করি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই কেমিস্ট্রি। এছাড়াও সংরক্ষণের ক্ষেত্রে, তোমরা যে সংরক্ষণের ক্ষেত্রে ধরো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। বাড়িতে আচার তৈরি করা হলো, সেই আচার, বাড়িতে যে আচারটা তৈরি করা হয়, সেই আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারি না, অর্থাৎ রোদে দিলে ওপরে থাকে বা বিভিন্ন রকমভাবে রাখা হয়, কিন্তু আমরা বাড়িতে প্যাকিং করে কিন্তু বেশি দিন পর্যন্ত সেই আচার কিন্তু ফেলে রাখতে পারি না। বাট বাজারে যে সমস্ত আচারগুলো বিক্রি করা হয়, সেগুলো কিন্তু রীতিমতো অনেকটা দিন ধরে বিক্রি করা হয় এবং তাদেরকে কিন্তু কোনো কিন্তু রোদের মধ্যে রাখাও হয় না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওর মধ্যে কিছু সংরক্ষক পদার্থ কিন্তু অ্যাড করে দিই, যা কিন্তু আমাদের এই আচারটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ঠিক রাখতে সাহায্য করে। সেই আচারের মধ্যে বা সংরক্ষক হিসাবে আমরা কাকে ইউজ করতে পারি, সোডিয়াম বেনজোয়েটকে কিন্তু ব্যবহার করতে পারি। সেই সোডিয়াম বেনজোয়েট কিন্তু আমাদের এই সংরক্ষক হিসেবে কিন্তু কাজ করতে পারে। তোমরা জানো না, তোমরা হয়তো দেখেছো, বাট বাড়ির অনেকেই জানে না। তোমরা দেখবে যে অনেক সময় বলা হয় যে মাছটা এড়েছে সকালবেলায়, তো মাছটাকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দাও, না হলে কিন্তু মাছটা গন্ধ করে যেতে পারে। সো এখানে কিন্তু ওই যে লবণটা আমরা NaClটা ব্যবহার করছি, ওই NaClটা কিন্তু এক প্রকারের কিন্তু এই সংরক্ষক হিসেবে কিন্তু কাজ করে। সেটা কিন্তু অনেকে জানে না, বাট কিন্তু আমরা কিন্তু সেটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন রকমের খাদ্যবস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা এই কেমিস্ট্রির কিন্তু একটা বিশেষ যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু পরিলক্ষিত হয়। সো এছাড়াও আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে যোগাযোগের ক্ষেত্রে। যে পেট্রোল, অর্থাৎ তুমি যে গাড়িতে চেপে বা বাইকে চেপে স্কুলে যাচ্ছ বা টিউশন পড়তে যাচ্ছ, সেখানে কিন্তু যেতে গেলে একটা গাড়ি বা বাসের প্রয়োজন পড়ছে, সেখানেও কিন্তু যে পেট্রোল লাগছে, সেখানেও কিন্তু এই কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। শিল্পক্ষেত্রে বিভিন্নভাবে, যেমন ধরো আমরা যে অক্সিজেনটা আমরা নর্মালি ধরো ব্যবহার করে থাকি হসপিটালগুলোতে, সেই অক্সিজেন সিলিন্ডারগুলো আমরা কোথা থেকে পাই? অক্সিজেন তো এই প্রাকৃতিতে যে অক্সিজেন রয়েছে সেইখান থেকে তো আমরা কালেক্ট করছি না। সেই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাচ্ছি না, অক্সিজেনটাকে আমরা রাসায়নিকভাবে প্রস্তুত করছি এবং সেটাকে কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু সঞ্চিত করছি। সেখান থেকে কিন্তু অক্সিজেন সরবরাহ হচ্ছে বিভিন্ন যে নার্সিংহোম সহ হসপিটালগুলো রয়েছে সেখানে। তো অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রেও এর কিন্তু বা শিল্পক্ষেত্রেও কিন্তু এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে তোমরা যারা পারমাণবিক বোমা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কেমিস্ট্রি, যেটা কিন্তু আমাদের ব্ল্যাক একটা স্পট বলতে পারো। এছাড়াও ওষুধ ক্ষেত্রে, ওষুধ অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বা ঔষধি তৈরির ক্ষেত্রে, ড্রাগস, বিভিন্ন রকমের ড্রাগস তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কেমিস্ট্রি তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। সো এতটা পর্যন্ত আমরা পড়লাম যে আমরা কেমিস্ট্রি কেন পড়বো, কেন আমাদের কেমিস্ট্রির প্রয়োজন রয়েছে। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের প্রকৃতি। পদার্থ, তোমরা পদার্থ যে নাম, সেই পদার্থের নাম কিন্তু অলরেডি অনেক দিন থেকে শুনেছ। তো পদার্থ তুমি কাকে বলবে, তোমার ভাষায় পদার্থ তুমি কাকে বলবে? না, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নাম কি? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নাম হচ্ছে গিয়ে জিহ্বা, ত্বক, কান, চোখ, নাক আর চোখ। সো এগুলো কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা যেগুলোকে অনুভব করতে পারি, যার নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, তাদের আমরা কিন্তু পদার্থ বলবো। সেই পদার্থকে আমরা আমরা কিন্তু মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। পদার্থকে আমরা কিন্তু মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। সেই মেনলি দুটো ভাগ কি কি না, পদার্থের যে দুটো ভাগ রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভৌত অবস্থা আর একটা হচ্ছে রাসায়নিক অবস্থা। কি বললাম? ভৌত অবস্থা আর একটা হচ্ছে গিয়ে রাসায়নিক অবস্থা। সো এই ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু পদার্থকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো তোমাদেরকে বলে রাখি, এই যে কঠিন যে পদার্থ রয়েছে এটা কিন্তু তোমাদের এই 11-এর সিলেবাসে নেই, এটা কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। এবং তরল এবং গ্যাসীয় কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যেই তোমাদেরকে কিন্তু পড়তে হবে, অর্থাৎ ক্লাস 11-এর সিলেবাসে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তো এরপরে যদি আমরা বলি এই যে রাসায়নিক রয়েছে, সেই রাসায়নিককে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। কি বললাম? একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ আর একটা হচ্ছে কিন্তু মিশ্র পদার্থ। সেই মিশ্র পদার্থ যে রয়েছে সেই মিশ্র পদার্থকে আবারও কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ এই বিশুদ্ধ পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। একটা মৌলিক এবং অপরটা হচ্ছে যৌগিক। আর এই মিশ্র পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। এবারে আমরা বলি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে যৌগিক পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। যৌগিক পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। প্রত্যেকে কিন্তু এতটা অবধি ভালোভাবে নোট করে নাও যে পদার্থের প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত অবস্থার উপর বিশ্লেষণ করে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত অবস্থা এবং একটা হচ্ছে রাসায়নিক অবস্থা। ভৌত অবস্থাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলবো কঠিন, 2 নাম্বারটাকে বলবো তরল, 3 নাম্বারটাকে বলবো গ্যাসীয়। এবং রাসায়নিক অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ এবং একটা হচ্ছে মিশ্র পদার্থ। আর বিশুদ্ধ পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি মৌলিক এবং একটি যৌগিক। আর মিশ্র পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি সমসত্ব এবং একটি অসমসত্ব। আর যৌগিক পদার্থকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব আর একটা কিন্তু অজৈব। তো এতটা পর্যন্ত কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নিয়েছো। তো এতটা পর্যন্ত যদি প্রত্যেকের হয়ে গিয়ে থাকে, এরপরে আমরা বিশ্লেষণ করব এই পদার্থের কিন্তু আমরা ভৌত অবস্থা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং আজকের এই ইন্ট্রোডাকশন পার্টের ভিডিওতে আমরা কিন্তু এতটা অবধি বিশ্লেষণ করব এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু আমরা কমপ্লিট ভাবার প্রসেসে কিন্তু নিয়ে যাব। তো এরপরে আমরা বিশ্লেষণ করব যেটা কঠিন পদার্থ। বলো আমি একটা পদার্থ নিলাম যেটা এই পদার্থটাকে এ পদার্থ এবং বি আমরা দুটা কিন্তু অণু বা পরমাণু নিয়েছি। সো এই দুটো অণুর মধ্যে যদি সবথেকে বেশি ডিস্টেন্স থাকে, তাহলে তাদের মধ্যে দুটো অণু যদি সবথেকে বেশি ডিস্টেন্সে থাকে, তাহলে সেটা কি ধরনের পদার্থ হবে? তো সেটা কিন্তু হবে আমাদের গ্যাসীয় পদার্থ। যদি অণুগুলোর মধ্যে ডিস্টেন্স অর্থাৎ অণুর মধ্যে
দূরত্ব যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলবো কিন্তু গ্যাসীয় পদার্থ, এবং দূরত্ব যদি কম হয়, তাহলে আমরা তাকে কিন্তু বলবো কঠিন পদার্থ। দেন আমরা বলবো আর মিডিয়াম যদি হয় তাহলে কিন্তু হবে তরল পদার্থ। যদি আমরা তাদের মধ্যে অণু দুটোর মধ্যে আমরা যদি বন্ড বলি, যে ইন্টারমলিকুলার ফোর্স বলি বল বলি, সেই বল যদি সব থেকে বেশি হয় তাহলে হবে কঠিন, আর বল যদি কম হলে তখন তাকে আমরা বলবো কিন্তু তরল। তাহলে এই দুটো কিন্তু মনে রাখবে। আর কোনো কঠিন পদার্থ অর্থাৎ একটা কঠিন পদার্থ সলিড, এই সলিডটাকে যদি আমরা হিট দিই, সলিডকে যদি তাপ আমরা প্রয়োগ করি, সেই সলিড কিন্তু কিসে রূপান্তরিত হবে? তরলে রূপান্তরিত হবে। এবং তাকে যদি আবারও হিট দিই তাহলে সে কিন্তু গ্যাসীয়তে রূপান্তরিত হবে। এরপরে যদি আমরা তোমাকে উল্টোভাবে বলি, একটা গ্যাসীয় পদার্থ রয়েছে, তাকে যদি আমরা তাপ রিলিজ করি, তার কাছে যদি তাপ বের করে নিই, তরলে রূপান্তরিত হবে। এবং তরলের থেকে যদি আমরা তাপ বের করে নিই তাহলে সে পদার্থটা কিন্তু সলিডে রূপান্তরিত হবে। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু লিখে রাখবে। তো আশা রাখবো আজকের এই পার্টের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর এই পার্টটার নাম আমরা দিয়েছি কিন্তু ডাল্টন সিরিজ। আর এই ডাল্টন সিরিজের নেক্সট পার্টের ভিডিও তোমাদের যদি চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জুড়তে ভুলো না। আর অবশ্যই কিন্তু চ্যানেলের প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে দাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কমপ্লিটলি এবং ইন্টারেস্টের সাহায্যে ইন্টারেস্টিংভাবে কেমিস্ট্রি শেখানো হবে, এটা 100% শিওর। ওকে, তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবে।